হঠাৎ ফুপানোর শব্দ পেতেই আয়মান চমকালো। পাশ ফিরতেই দেখল নন্দিনী ফুলে ফুলে ফুঁপিয়ে কাঁদছে। মেয়েটার ফুলের মতো মেদুর মুখমণ্ডলটা দেখতেই প্রখর মায়ায় ভেতরটা উত্থলে এলো আয়মানের। হঠাৎ তার মনটা মলিন হয়ে গেল। আয়মান অস্থির হয়ে জিজ্ঞেস করল, নন্দিনী, ওয়াই আর ইউ ক্রাইং? হ্যাভ দেয়ার বিন এনি প্রবলেম? আপনি ওই মেয়েটাকে অনেক ভালোবাসেন তো, কিন্তু তাকে পাননি, তাই আমার খুব কষ্ট হচ্ছে। অতি দুঃখে আয়মান হঠাৎ হেসে ফেলল। এটা কোনো কথা? কোথায় সে কাঁদবে তা না, এদিকে মেয়েটা নিজের জন্য নিজেই কেঁদে কেঁদে নাকের জল, চোখের জল সব একসাথ করে সাগর বানিয়ে ফেলছে। আয়মানের মন বলল, নন্দিনীর হয়তো আদিত্যের কথা মনে পড়ছে, তাই সেই শূন্যতায় কাঁদছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। বোকা মেয়ে, ভালোবাসলেই কি সবার সাথে ঘর বাঁধা যায়? না। আয়মান সংকোচবোধ না করে চোখের পানি মুছে দিয়ে বলল, এই তো বুঝতে পেরেছ, এই চ্যাপ্টার এখানেই ক্লোজ। এই দেখো। নন্দিনী তাকাতেই দেখল আয়মানের হাতে দুটো বাবলের বোতল। নন্দিনী ভীষণ খুশি হয়ে গেল, উচ্ছ্বাস প্রকাশ করে বলল, আপনি জানতেন? এটা তোমার পছন্দের। হ্যাঁ। নন্দিনী ভেজা নাক মুছে বোতলগুলো হাতে নিল। সামান্য বাবলের বোতল পেয়ে নন্দিনী বাচ্চাদের মতো খুশি হয়ে গেল। আয়মান ভীষণ অবাক হল। এবার তুমি খুশি? অনেক। কিন্তু আপনি কিভাবে জানেন? নীল জলের দিকে তাকিয়ে রহস্যময় হাসল আয়মান। আনমনেই বলল, নন্দিনী, তুমি খুব সুন্দর গান গাইতে পারো। আমি তোমার গান খুব পছন্দ করি, প্রতিদিন শুনি। নন্দিনী ভেজা চোখ জোড়া তুলে তাকালো, বিস্ময় প্রকাশ করে বলল, প্রতিদিন কোথায় শোনেন? আয়মান ভোরকে গিয়ে আমতা আমতা করে বলল, না মানে ওই দিন শুনলাম যে ওইটা। ওই দিন শুনলে প্রতিদিন কেন বলল আয়মান? নন্দিনী সন্দেহপ্রবণ হল। ও। আয়মান স্মিত হেসে বলল, একটা গান গাইবে এখন? চারদিকে এক পলক নজর বুলিয়ে কাচুমাচু করল। প্রবলেম নেই, আস্তে আস্তে গাইতে পারো। মাথা নেড়ে সাই দিল নন্দিনী। তাহলে বাবেল ওড়াতে ওড়াতে একটা গান ধরো। নন্দিনী একটা বাবেলের বোতল আয়মানের হাতে দিয়ে বলল, এটা আপনি ওড়ান। আমি এই বয়সে বাবেল ওড়াবো? কুণ্ডলি পাকিয়ে সিগারেটের ধোঁয়া তো ঠিকই ওড়াতে পারেন। বাবেল ওড়াতে বয়স লাগে না, শুধু সুন্দর স্বচ্ছ একটা মন লাগে। আয়মান লাজুক হাসল। মেয়েটা সব দেখে ফেলেছে। আর শুনুন, আমি এখন একা একা ওড়াতে পারবো না। কেন? কারণ আমার যখন বেশি রাগ হয় তখন একা একা ওড়াতে পছন্দ করি, তখন সঙ্গী নেই না। আচ্ছা, এখন তো রেগে নেই, তাই সঙ্গী হিসেবে আপনাকে ওড়াতে হবে আমার সঙ্গে, নয়তো ওড়াতে ভালো লাগবে না। আয়মান মৃদু হেসে একটা বোতল হাতে নিল। সেও নাকি এই মেয়েটার সাথে এখন এইসব ওড়াবে বাচ্চাদের মতো। কি ভয়ঙ্কর আজগুবি কথাবার্তা! আয়মানের ভীষণ হাসি পেল। কোন গান পছন্দ আপনার? সমুদ্র পাড়ে আছি যেহেতু, সেহেতু সমুদ্রের সাথে ম্যাচ করে একটা গাও। আচ্ছা। নন্দিনী নাক চোখ মুখ মুছে বাবে লড়িয়ে গলা পরিষ্কার করে সবে গান গাইতে নিবে, হঠাৎ কেউ একজন পেছন থেকে আয়মানের কাঁধে চাপড় মেরে বলে উঠল, কিরে শালা, গার্লফ্রেন্ড নিয়ে একা একা গান শুনবি, আমাদের শোনাবি না? অপরিচিত কারো কণ্ঠ শুনতেই ওরা দুজন ঘাবড়ে গিয়ে পেছনে ফিরতেই দেখল তাদের উভয়ের সমবয়সী অনেকগুলো ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল মুখে। আয়মান চমকে গিয়ে বলল, মাহাবীর, তুই এখানে? মাহাবীর চমৎকার হেসে উঠল। কি দোস্ত, চমকে গেলি? অনেক। তুই বলেছিস বাংলাদেশে আসবি, কিন্তু কক্সবাজার আসবে একটু বললি কেন শালা? আসলে হয়েছে, আর মিথ্যে বলতে হবে না, আমাকে বলে আসলে গার্লফ্রেন্ড নিয়ে স্পেশাল কোয়ালিটি টাইম পাস করতে পারতি না।
মাহাবীর বিব্রত বোধ করল। নন্দিনীকে উদ্দেশ্য করে বলল, তোর গার্লফ্রেন্ড? না। মিথ্যে বলিস কেন? মিথ্যে বলবো কেন? আমরা দুজন ভালো বন্ধু। এত সুন্দরী মেয়ে আর তুই বলছিস বন্ধু? ওফ, থাম এবার, এত গোয়েন্দাগিরি করিস না। মাহাবীরের কথায় নন্দিনী বিব্রত বোধ করল। তার ভীষণ অস্বস্তি হচ্ছে। মাহাবীর কেমন করে বারবার তাকাচ্ছে। আয়মান বাকিদের দিকে তাকিয়ে বলল, তুই একা এসেছিস? না, এই যে আমার বোন পুরবী আর সঙ্গে তাজেনরাও এসেছে। আয়মান এক পলক তাকালো। পুরবী আয়মানের দিকে তাকিয়েছে। আয়মান বিব্রত বোধ করে চোখ নামিয়ে ফেলল। মাহাবীর বলল, মেবি কোথাও দেখেছি একে। পুরবী বলল, হ্যাঁ ভাইয়া, এই কদিন পেপারে দেখছি নিখোঁজ বিজ্ঞপ্তিতে। ওরা দুজন ঘাবড়ে নিল। আয়মান আমতামামতা করে বলল, ও হচ্ছে নন্দিনী, আমরা ভালো বন্ধু। মহিলা মন্ত্রী নাহিদা শিকদারের মেয়ে, তাই না? নন্দিনী ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। মাহাবীর মজা পেল বেশ। আয়মান প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলল, আর বলিস না, ও একটু অন্যরকম তো, তাই মায়ের সাথে রাগ করে কক্সবাজার চলে এসেছে। ওর মা তো পেপারে খোঁজ করছে, খোঁজ দিচ্ছিস না কেন? আসলে ওই চাচ্ছে না, মূলত এটা ওদের মামের ব্যাপার, হাইডেন্সিক গেমের মতো আর কি। রাগ পড়লে ঠিকই ফিরে যাবে, এখন একটু রেগে আছে মায়ের ওপর। মাহাবীর নন্দিনীর দিকে তাকিয়ে হাসল। মেয়েটা চমৎকার। নন্দিনী গুটিয়ে গেল। হাই, আমি মাহাবীর মাহবুব খান। আয়মান ইশারা দিল নন্দিনীকে স্বাভাবিক থাকতে। নন্দিনী নিজেকে স্বাভাবিক করে বলল, আমি নন্দিনী শিকদার, আমার বোন পুরবী। পুরবী বলল, হাই। হ্যালো। নন্দিনী শঙ্কিত, এরা যদি ফোন করে বলে দেয় তাহলে কি হবে? পুরবী বোধহয় নন্দিনীর মনের কথা বুঝল। এগিয়ে এসে বলল, মেবি কিছু নিয়ে শঙ্কিত তুমি? না, আসলেই তা নয়। মেবি আমরা সেম এজের? হতে পারে। পুরবী, তোরা কথা বল, আমরা ওখানটায় বসে কথা বলি। যাও ভাইয়া। পুরবী নন্দিনীর সাথে উইন্ডপ্রুফ বিচ আমব্রেলার নিচে বসল। আয়মান তার বাবেলের বোতলটা নন্দিনীকে দিয়ে গেল। নন্দিনী অনমনেই বাবেল ওড়াতে লাগল। দৃশ্যটি দেখে পুরবীর ভালো লাগল। তুমি বাবেল উড়াও? আই লাইক দ্যাট। ক্যান আই ট্রাই ওয়ান্স? নন্দিনী একটা বটল দিল। আয়মান, তোমার কি হয়? অনলি ফ্রেন্ড। ফ্রেন্ডের সাথে তুমি কক্সবাজার ঘুরতে এসেছো? ভয় পাও না? কির ভয় আছে? কি বলছো? আই ট্রাস্ট হিম 100%। সো মাচ কনফিডেন্স? এই নন্দিনী, শোনো না, তোমার ফ্রেন্ডকে আমার খুব পছন্দ হয়েছে। নন্দিনী হঠাৎ দুষ্ট হেসে বলল, হি হ্যাজ আ গার্লফ্রেন্ড। কি বললে? সত্যি? পুরবী আয়মানের দিকে তাকালো। জীবনে যা কোনো ছেলেকে পছন্দ হলো, তাও আবার তার গার্লফ্রেন্ড আছে। মানি না। নন্দিনী হঠাৎ খিলখিল করে হেসে উঠল। আয়মান মাহাবীর চমকে উঠে এদিকে তাকালো। হাসছ কেন? এমনি। তুমি সত্যি বলছো তার গার্লফ্রেন্ড আছে? কিন্তু আমার তো তাকে খুব পছন্দ হয়ে গেল। তো তুমি বোঝো না। বুঝেও লাভ নেই। তুমি বরং আঠার মতো তার পেছনে লেগে থাকতে পারো। ভাগ্যে থাকলে পেয়েও যেতে পারো। মন্দ বলনি, সেটাই করতে হবে দেখছি। পুরবীকে বোকা বানাতে মজা পেল। মাহাবীর নন্দিনীর দিকে তাকিয়ে বলল, মেয়েটা কে রে আয়মান? ফ্রেন্ড। তোর ফ্রেন্ডকে আমার খুব পছন্দ হয়েছে। তোর সাথে কোনো লাইন না থাকলে আমাকে একটু লাইনটা করিয়ে দিনা দোস্ত। তার লাইন অলরেডি বুকড করা আছে। তার মানে সেটা তুই? ধুর, অহেতুক সন্দেহ করছিস। তোকে আছে একজন, সময় হলে দেখতে পাবি। তো তোর সাথে কেন? মায়ের উপর রাগ করে এখানে এসেছে। প্রচণ্ড জেদি মেয়ে, যা বলবে তাই করবে। মান সম্মানের কথাটা একবারও চিন্তা করবে না। কিন্তু আমার কাছে তো খুব মিষ্টি লাগছে। আয়মান মনে মনে বলল, মিষ্টি না ছাই, ধানি লঙ্কা একটা। জেদ দেখলে বুঝবি শালা, আমাকে পাগল বানিয়ে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে। মাহাবীরকে বলল, তার রাগ জেদ একবার দেখলেই বুঝবি কেমন ধানি লঙ্কা। দোস্ত, মেয়েটা খুব দারুণ, একটু লাইন করিয়ে দে না প্লিজ।
ধানি লঙ্কা হলেও সমস্যা নেই, আমি মানিয়ে নিতে পারবো। আয়মান গরম চোখে তাকালো। বললাম না শি হ্যাজ এ বয়ফ্রেন্ড। কিন্তু মাহাবীরের মন মানল না, তবু অনুগ্রহ করে বলল, দোস্ত, মেটারে এক দেখায় ভালো লেগে গেল, এখন কি করব বল? সিম্পল ব্যাপার। না দোস্ত, সত্যি। পৃথিবীর অনেক দেশে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু ওর মতো আর কাউকে এমন দেখিনি, এতটা ভালো লাগেনি এক পলকের এক দেখায়। কেমন? মাহাবীর নন্দিনীর দিকে তাকালো। নন্দিনী পূরবীর সাথে কথা বলছে আর মজা পেয়ে হাসছে, মাঝে মাঝে বাবলও ওড়াচ্ছে। ঢেউয়ের হাওয়া এসে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, নন্দিনী বিরক্তি নিয়ে সরিয়ে দিচ্ছে। দৃশ্যটা সত্যি খুব মনোমুগ্ধকর। মাহাবীর সেদিকে তাকিয়ে বলল, মেয়েটার কথার ভঙ্গি, চোখ পিটপিট করে ভয়ার্ত চোখে তাকানো, বাচ্চা সুলভ মিষ্টি হাসি, সবটা নেশার মতন। মেয়েটা সবার চেয়ে একটু বেশিই আলাদা। দোস্ত, আমি প্রেমে পড়ে গেলাম, আই লাভ হার, প্লিজ লাইনটা সেটিং করে দে না। আয়মান মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। সে নিজেই তো পেল না প্রেয়সীর মনের নাগাল, আর এই ছেলে এক মুহূর্তের বৈরাগী এসেই নাকি ঝাঁপ দিয়ে প্রেমে পড়ল। ভাবা যায় এগুলো? তোরা কতদিন ধরে এখানে? 3-4 দিন মেবি। এতদিন একসঙ্গে? এত সুন্দর একটা মেয়ে তোর সাথে? আচ্ছা, মেয়েটার শরীর স্পর্শ করতে ইচ্ছে করে না তোর? আয়মানের মাথায় রক্ত চড়ে গেল। এইসব কেমন কথা? ও দোস্ত, সিরিয়াসলি নিচ্ছিস কেন? আরে বল না। আয়মান দাঁতের দাঁত চেপে বলল, না, তার শরীর ছোঁয়ার ইচ্ছে আমার কখনো করে না। যার মনই ছুঁতে পারি নাই, তার আবার কিসের শরীর ছুব? আহ, এত হাইপার হচ্ছিস কেন? হওয়ার কথা নয়। এ চোখে দোস্ত, সো সরি। অনেকদিন পরে দেখা হলো তো, তাই ফান করছি। আচ্ছা, তুই মনে হয় আমার মতো একই নৌকার মাঝি, রাইট? আয়মান ভনিতা না করে বলল, মেয়েটা আমার প্রেমে নয়, ভালোবাসায় আছে। দোস্ত, প্রেম আর ভালোবাসা কি এক নাকি আলাদা? হ্যাঁ, আলাদা। কেন? কারণ তার প্রেমে পড়লে শরীর ছোঁয়ার অনেক কারণ খুঁজতাম, সে বলার আগেই স্পর্শ করতাম। তাহলে ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে হৃদয়ের ব্যাপার, আর হৃদয় দিয়ে তাকে এক পলক দেখার অধীর অপেক্ষা, তার কাছাকাছি থাকার আকাঙ্ক্ষা। ভালোবাসার মানুষটার লজ্জামাখা মুচকি হাসি, সেই হাসিতে মন সাগরে উথাল পাথাল ঢেউ ওঠা, মাঝ নদীতে পাল তোলা, তপ্ত দুপুরে স্নিগ্ধ গাংচিল হয়ে মানুষটাকে পাগলের মতো খোঁজা। দোস্ত, তোরা একসঙ্গে এতদিন, তোর মনে কি কখনো কামনা জাগে না তাকে পাওয়ার জন্য? আয়মান শক্ত চোয়াল করে তাকালো। রাখছিস কেন? কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন। আর শোন, হ্যাঁ, শরীর ছোঁয়াটা তখনই আনন্দের হয় যখন স্পর্শের মানুষটা ভালোবাসার হয়। আয়মানের কথা শুনে মাহাবীর চুপ হয়ে গেল। এতক্ষণ সে কি আবল তাবল বলে ফেলল? সরি দোস্ত। আয়মান আর মাহাবীর এগিয়ে গেল নন্দিনীর কাছে। নন্দিনী বাবল ওড়াতে ব্যস্ত। মাহাবীর বলল, তখন গান শোনার কথা বলেছিলি আয়মান, তোর ফ্রেন্ড নন্দিনীকে বল না একটা গান গাইতে। নন্দিনী এক পলক তাকালো দুজনের দিকে। আয়মান বলল, গিটার নেই, খালি গলায় গান ভালো লাগবে না, আর নন্দিনী গিটার ছাড়া খালি গলায় গান গাইতে পছন্দ করে না। পূরবী বলল, কে বলেছে গিটার নেই? আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। আয়মান পড়ল মহা ঝামেলায়। কি জানতো আপদগুলো সঙ্গে করে আবার গিটারও নিয়ে আসবে। মনে মনে বলল, ও শিট, ডিসকাস্টিং। পূরবী দৌড়ে গিয়ে গিটার নিয়ে এলো, আয়মানের হাতে তুলে দিয়ে বলল, আপনি এটাতে সুর তুলুন আর নন্দিনী গান ধরুক। নন্দিনী দোনোমনো করল। পূরবী বলল, নন্দিনী প্লিজ গান গাও। মাহাবীর বলল, আয়মানও খুব ভালো গান গাইতে পারে পূরবী, আগে আয়মান থেকে শোন। আয়মানের মেজাজ খুব খারাপ হলো। কোন কুক্ষণে এদের সাথে তার দেখা হলো। পূরবী খুব জোর করতে লাগলো। রাগী জেদি মেয়ে দেখেছে, কিন্তু এমন ছেঁচড়া মেয়ে আয়মান জীবনেও দেখেনি। বাধ্য হয়ে আয়মান গিটারে সুর তুলে গান গাইতে লাগলো। আমার হৃদয়ে একটা আয়না, এই আয়নায় তোমারই মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আয়মানের কণ্ঠে গান শুনে সবাই মুগ্ধ।
আয়মান যে এত সুন্দর গান গাইতে পারে নন্দিনী কখনো ভাবতে পারেনি। নন্দিনীর মনে হলো আয়মানের কণ্ঠের কাছে তার গানের গলা কিছুই না। ওরা সবাই হাতে তালি দিয়ে উঠল। এবার নন্দিনীকে ঝাপটে ধরল পূরবী আর তার কাজিনরা। নন্দিনী বিপাকে পড়ল, খুব অস্বস্তি হচ্ছে তার। আয়মান ইশারা দিল গান গাইতে। গান গাওয়া শেষে এখান থেকে উঠে পারলেই তারা চলে যাবে, কক্সবাজারই আর থাকবে না। নন্দিনী গলা পরিষ্কার করে গান ধরল। সমুদ্রের নীল জলের উপচে পড়া ঢেউয়ের দিকে তাকিয়ে গিটার বাজাচ্ছে আয়মান। সমুদ্র খুব পছন্দ তার। মাহাবীরের কাজিনরা উঠে সমুদ্র সৈকতে তুমুল বেগে ছোটাছুটি করতে লাগল। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মতো হৈ হুল্লোড় করে আনন্দ করছে, মাঝে মাঝে ছবিও তুলছে। সমুদ্রের স্রোতটা তাদের খুব করে টানছে বোধহয়। আশেপাশের মানুষও সমুদ্রে নামার জন্য লাফালাফি করছে। নন্দিনী এখনও গান গাইছে। পূরবী নন্দিনীর সামনে সমুদ্রে নেমে গেল ভিজতে। নন্দিনীরও খুব ইচ্ছে করছে ভিজতে। নন্দিনী হঠাৎ আয়মানের হাত ধরে টেনে সমুদ্রের দিকে দৌড়ে যেতে যেতে গাইল, ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। গাইতে গাইতে হঠাৎ সমুদ্রে নেমে গেল। আয়মান হতবম্ব। সে ভাবতেও পারেনি নন্দিনী এখন সমুদ্রে নামবে। ফাইনালি সমুদ্র বিলাস করার সুযোগ পেল নন্দিনী। পূরবী পানি মেরে ভিজিয়ে দিল আয়মানকে। আয়মানের খুব মেজাজ খারাপ হচ্ছে নন্দিনীর কর্মকাণ্ডে। কোথায় এখান থেকে গিয়ে ফিরবে তারা, আর এই মেয়ে এখন সমুদ্র বিলাস করছে। পূরবী মেয়েটার উপর ভীষণ জিদ হলো। মনে হচ্ছে জীবনে পুরুষ চোখে দেখেনি। ছ্যাঁচড়ার মতো গায়ে পড়ছে। হঠাৎ জোরে একটা ঢেউ আসলো। আয়মান হাত ধরে ফেলল নন্দিনীর। আয়মান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। তার ভেজার ইচ্ছে নেই। পাবলিকলি এভাবে ছেলে মেয়েদের গোসল করাটা পছন্দ হচ্ছে না তার। মাহাবীর ওদের ক্যামেরা দিয়ে পিকচার তুলতে লাগলো। নন্দিনী ঢেউয়ের সাথে তাল মিলিয়ে থাকতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। আয়মান নন্দিনীর হাত টেনে ধরে চিৎকার করে বলল, নন্দিনী উঠে এসো, তুমি কখনোই ঢেউকে থামাতে পারবে না। একটু থাকি। প্রবল স্রোতটা নন্দিনীর শরীরটাকে বারবার নাড়িয়ে দিয়ে যাচ্ছে। বোকা মেয়ে ঢেউয়ের সাথে ভেসে চলে যাবে তো। সাঁতার জানো? না। তোমাকে শিখতে হবে কি করে ঢেউয়ের মধ্যেও টিকে থাকা যায়। কিন্তু এখন সময় নেই, হোটেলে ফিরে চলো। না, আর একটু থাকি। পূরবী এগিয়ে এসে নন্দিনীকে নিয়ে সাঁতার কাটতে লাগলো। নন্দিনীর খুব ভালো লাগছে ব্যাপারটা। আবারও সেই ছেলে মানুষই ভাবটা চলে এলো। আয়মান নন্দিনীর দিকে করুণ চোখে তাকালো। একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আমাকে বদ্ধ উন্মাদ বানানোর অভিযোগে আমার হৃদ অলিন্দের এক নিস্তব্ধ বন্দিশালায় আজীবন তোমার শাস্তি হোক ঝিনুকমালা। নন্দিনী সাঁতার কাটতে না পেরে হাবুডুবু খেয়ে সমানে পানি খেয়ে কাশতে লাগল। আয়মান চোখ রাঙালো। হঠাৎ একটা বুদ্ধি বের করে বলল, নন্দিনী, রঙিন কাঁকড়া আসছে তোমার দিকে, ওই দেখো, তোমাকে কামড় দেবে। নন্দিনী ভয় পেয়ে আ আ করে চিৎকার করতে শুরু করল। হাবুডুবু খেয়ে পরিমরি করে অনেক কষ্টে সমুদ্রের পাড়ে উঠে এসে বালুর আঁচলে বসে বুক ধরে হাঁফাতে লাগল। তার বুক সমানে ধরপড় করছে। এদিক সেদিক তাকিয়ে সারা শরীর ঝাড়তে ঝাড়তে বলল, কোথায় রঙিন কাঁকড়া? বলুন কোথায়? তোমার মাথায়। নন্দিনী বলে জোরে চিৎকার করে উঠল। এবার মাথায় হাত দিয়ে কাঁকড়া ভুজতে লাগল। নন্দিনীকে এভাবে চেঁচাতে দেখে বাকিরা হেসে কুটি কুটি হয়ে গেল। আয়মান গম্ভীর রইল। মাহাবীরের লক্ষণ ভালো ঠেকছে না। তাকিয়ে আছে মোহগ্রস্ত নয়নে। মাহাবীরের ফাঁদে পড়ে নন্দিনীর মন বদলে গেলে তার ভাইয়ের আমছালা সব একসাথে যাবে। গোধূলির চোখে বিচ্ছেদ নেমে এলো। রক্তিম সূর্যটাও প্রায় ধীরে ধীরে ডুবে গেল দূর পাহাড়ের বুকে। বেড়ালি কদমে এগিয়ে গেল আয়মান। নন্দিনী ভরার্ত চোখ মুখে আয়মানের দিকে তাকালো। ভাবল, তখন কথা না শোনায় আয়মান যদি এখন তাকে থাপ্পড় মারে তাহলে? নন্দিনী দু গালে হাত রাখল। আয়মানের হঠাৎ হাসি পেল। মেয়েটা থাপ্পড় মারাকে এত ভয় পায়, অথচ একটা কথাও শোনে না। আয়মান শ্বাস ফেলে বালুর আঁচলে নন্দিনীর পাশাপাশি বসল। দেখল নন্দিনীর মুক্তোর নুপুর পরা পা জোড়া জলে ডোবানো। তরঙ্গিত ঢেউগুলো এসে পা ছুঁয়ে যাচ্ছে, আর সেখানে বসেই গালের মধ্যে হাত রেখে ভয়ার্ত চোখমুখ করে তার দিকে তাকিয়ে আছে। আয়মান হঠাৎ হাতের আঙুল দিয়ে বালুর বুকে বিশাল বড় একটা লাভ আঁকল। সেখানে লাভের উপরে ইয়া বড় একটা স্টার আঁকল। এরপর লাভের নিচে
আরেকটা মাঝারি স্টার আঁকল। অতঃপর লাভের মাঝখানে ইংলিশে লিখল, লেট দ্য ওয়েভস কিস ইয়োর ফিট অ্যান্ড দ্য স্যান্ড বি ইয়োর সিড ঝিনুকমালা। দিস ইজ ফর ইউ ঝিনুকমালা, ডিড ইউ লাইক ইট? লেখাটা দেখে পড়তেই নন্দিনী ভীষণ খুশি হয়ে গেল। মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। মাহাবর হঠাৎ ক্যামেরাবন্দি করল দৃশ্যটি। বালির আঁচলে পাশাপাশি একই সাথে অ্যাটাচ দুটো লাভ আঁকল নন্দিনী, একটা বড় আর একটা মাঝারি। তার ভেতর লিখল, আই লাভ দ্য বিচ, আই লাভ দ্য সি, অ্যান্ড আই লাভ আ ম্যান হু মিসআন্ডারস্ট্যান্ডস মি। তা দেখে আয়মান মৃদু হাসল। নন্দিনীকে জিজ্ঞেস করল, হু ইজ হি? হি ইজ আদিত্য। আয়মান আরেকটা লাভ এঁকে তাতে লিখল, ডান্স উইথ দ্য ওয়েভস, মুভ উইথ দ্য সি, লেট দ্য রিদম অফ দ্য ওয়াটার সেট ইয়োর সোল ফ্রি ঝিনুকমালা। নন্দিনী খুশি হয়ে আরেকটা লাভ এঁকে তাতে লিখল, আই মিস ইউ আদিত্য। ঢেউয়ের পানি এসে লেখাগুলো মুছে দিতে লাগল। আয়মান তাকিয়ে রইল সেদিকে, একটা দীর্ঘশ্বাস ফেলল। দেখতে দেখতে কয়েকটা বছর পেরিয়ে যাবে। ভালোবাসাগুলো হয়তো একদিন এইভাবেই মুছে যাবে, আর সেখানে দখল করে নেবে অন্য কারো নাম। সেই স্থানে ঠাঁই হবে অন্য কারো। মনে পড়ল কবি জীবনানন্দ দাশ বনলতা সেনের দুজন কবিতার পংক্তি, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। লেখাগুলোকে সমুদ্রের ঢেউয়ে মুছে যেতে দেখে নন্দিনীর আবারও বালির ওপর লিখতে ইচ্ছে করল। নন্দিনী হঠাৎ বালুর আঁচলে লিখল, আয়মান আমাকে এই নিয়ে মোট 3টে থাপ্পড় মেরেছে। আমি খুব কষ্ট পেয়েছি, তার প্রতি আমার আকাশ সমান অভিমান জমেছে। আয়মান অবাক হল। নন্দিনী এবার একটু এগিয়ে গিয়ে একটা পাথরের মধ্যে খোদাই করে লিখল, আয়মান তার প্রাণের ঝুঁকি নিয়ে এই নিয়ে আমাকে অনেকবার বাঁচালো, আমার সম্ভ্রম রক্ষা করল, তার প্রতি আমি কৃতজ্ঞ। আয়মান ফের অবাক হয়ে এবার বলল, থাপ্পড় মারলাম বালিতে লিখলে, তোমাকে বাঁচালাম পাথরের মধ্যে খোদাই করলে, কিন্তু কেন? নন্দিনী মৃদু হেসে বলল, কারণ মানুষের আঘাত বালিতে লিখতে হয় আয়মান, যেন একটা সময় ভালোবাসার বাতাসে মিশে যায়। আর প্রিয় মানুষটা কিংবা প্রিয় মানুষগুলো যখন পাশে দাঁড়ায়, তখন সেটা পাথরে লেখা উচিত, যেন কখনো মিশে না যায়। আয়মান স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল নন্দিনীর দিকে। সত্যি সত্যি এর কিছুক্ষণ পর আবারও সমুদ্রের ঢেউ এসে মুছে দিতে লাগলো লেখাগুলোকে। সেদিকে তাকিয়ে আয়মান দীর্ঘশ্বাস ফেলল। আধার ঘুনিয়ে সন্ধ্যার আজান হল। চারদিকে ভেজে উঠল অন্ধকার সমুদ্রের বিরহের স্বর। নন্দিনী আকাশপানে তাকালো। হঠাৎ তার কি যে ভালো লাগলো আকাশের দিকে তাকিয়ে। চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। নন্দিনী মুগ্ধ হল। ততক্ষণে রাত্রি ঘনিয়ে পূব আকাশে বড় পাহাড়ের মাথার ওপর গোল থালার মতো একখানি রূপালি মস্ত বড় চাঁদ উঠল। নীলাম্বরের বুক থেকে সমগ্র মেদিনী জুড়ে কলঙ্ক ভুলে চাঁদটাও একরাশ রূপালি জ্যোৎস্না ছড়াতে ব্যস্ত হয়ে পড়ল। মুহূর্তেই মনে হলো পাহাড়ের জলপ্রপাতের উপর নেমে আসা একটি পূর্ণিমা। মনে হচ্ছে যেন চাঁদ জলপ্রপাতের মধ্যে দিয়ে নেমে যাচ্ছে অন্ধকার সমুদ্রে। সমুদ্রের নীলাভ জলে মিলেমিশে জলগুলোকে গলিত সোনা, রূপা আর হীরক চূর্ণের ন্যায় মনে হচ্ছে। চাঁদের আলো আর গলিত সোনা, রূপা এবং হীরকের ন্যায় সমুদ্রের জলের সৌন্দর্য নন্দিনীকে বারবার আকর্ষিত করল। সমুদ্র স্নান করার কারণে নন্দিনী সহ বাকিরা সবাই ঠকঠক করে কাঁপতে লাগল, ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া শরৎ হেমন্তের হিমেল হাওয়ায়। ওরা কেউই সঙ্গে করে জামাকাপড় কিছু নিয়ে আসেনি। এই অবস্থায় রিসর্টে ফিরে যাওয়াটাও প্রায় অসম্ভব। আয়মান নন্দিনীকে নিয়ে রিসর্টে ফিরতে চাইলে মাহাবীর আগ বাড়িয়ে বাঁধা দিল। বাধ্য হয়ে দাঁতে দাঁত চেপে আয়মান চুপ করে রইল। ততক্ষণে মাহাবীরের কাজিনরা কোতার থেকে শুকনো কাঠ সংগ্রহ করে সমুদ্র পাড়ে আগুন ধরালো। আগুনের শিখা পুরো কমলাবরগা রাঙিয়ে দিতে লাগল সমুদ্র পাড়ের একাংশ। আগুনের চারপাশে গোল হয়ে বসে আছে মাহাবীরের কাজিনরা। কাঠ পুড়ছে আর ফটফট শব্দ হচ্ছে কাঠ জ্বলার। সেই সাথে হিমেল হাওয়ায় ঝাপটায় বাতাসে ভেসে আসছে অরণ্যের জংলি আর বুনো ফুলের মৃদু সৌরভ। পূরবী নন্দিনীর পাশে বসে একের পর এক কথার ঝুলি বের করছে। আয়মান বড্ড বিরক্ত হল। মেয়েটা সত্যি একটা বাঁচাল,
এত কথা বলতে পারে? ওহ! বিক্ষিপ্ত চোখজোড়া পড়ল নন্দিনীর দিকে। হঠাৎ চোখ দুটো তার ঝলসে গেল মুহূর্তেই। কমলাভ আগুনের আলো নন্দিনীর মুখের রং বদলে দিয়েছে। বদলটা এতটাই প্রখর তেজোদ্দীপ্ত যা অলৌকিক শক্তিতে ভস্ম করল আয়মানের হৃদ অলিন্দকে। মেয়েটা আজ আরও কমলাভ কালারের ড্রেস পরে কমলা সুন্দরী হয়েছে। আজ আরও একবার মনে হলো সে নতুন কোনো মোহে আটকা পড়েছে, কমলা সুন্দরীর প্রেমে পড়েছে। আয়মান চোখ জোড়া সরিয়ে নিল। বারবার ভুল করলে হবে না, তার মাথায় রাখতে হবে কথাটা। তবুও অবাধ্য মনটা তার কেন যে ভুলে যায়। ওহ! মাহাবীরের কাজিনরা সামুদ্রিক মাছ সংগ্রহ করে বারবিকিউ করছে। একপাশে আবার গিটারে সুর তুলে কয়েকজন মিলে যে যার যার মতো গলা ছেড়ে এলোমেলো গান গাইছে। আবারও আয়মান আর নন্দিনীকে গান গাওয়ার জন্য ঝাপটে ধরল সবাই। আয়মান দাঁতে দাঁত চাপল। এদিকে মাহাবীর, পূরবী আর নন্দিনীর ওপর আকাশ সমান ক্রোধ জন্মালো। মেয়েটাও ওদের সঙ্গে সাথ দিচ্ছে। বান্ধবী পাতিয়েছে বাচাল ছ্যাঁচড়া সেধে সেধে গায়ে পড়া মেয়েটার সাথে। ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আয়মান বার কায় কিশারা দিলেও নন্দিনী কেয়ার করল না, বরং সে খুব আয়েশ করে উপভোগ করছে। মেয়েটা সব ভুলে বসে আছে। পূরবী গান গাওয়ার জন্য খুব করে ধরল ওদের দুজনকে। আয়মান চোয়াল শক্ত করে গিটারে সুর তুলে তপ্তশ্বাস ফেলে নন্দিনীর সাথে গাইতে লাগল। এতদিনে পেয়েছি যে আমি তোমারই দেখা। সবাই জোরে হাততালি দিল। এবার আয়মানকে খুব করে ঝেঁকে ধরল এককভাবে একটা গান গাইতে। আয়মানের ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেল। লাস্টবারের জন্য একটা গান ধরল। গানটা শুনতে শুনতে নন্দিনী হঠাৎ উদাস হয়ে কেমন যেন ইমোশনাল হয়ে পড়ল। আদিত্যকে খুব করে মনে পড়ছে। আজ 7 দিন আদিত্যের খবর নেই। নন্দিনী হঠাৎ ফুলে ফুলে নীরবে কাঁদতে লাগল। সমুদ্রের দিকে তাকাতেই দেখল চাঁদের আলো জলপ্রপাতের ন্যায় সমুদ্রে পড়ছে। নন্দিনী সেদিকে এগিয়ে গেল। সমুদ্রের ঢেউগুলো কেমন করে যেন টানছে, ডাকছে। নন্দিনী পাথরের উপর দাঁড়িয়ে গেল। কি বুঝে আকস্মিক জলের মধ্যে ঝাঁপ দিল। ঠাস করে জলের মধ্যে কিছু একটা পড়ার শব্দ শুনতেই আয়মানের হুঁশ ফিরল। নন্দিনীকে দেখতে না পেয়ে আয়মান গিটার ফেলে সমুদ্রের দিকে দৌড়ে গেল। দেখল জলের মধ্যে নন্দিনী হাবুডুবু খাচ্ছে। আয়মান দিক বিদিক শূন্য হয়ে জলে ঝাঁপ দিয়ে নন্দিনীকে টেনে আনল পারে। নন্দিনী পানি খেয়ে কাশতে লাগল। আয়মান রক্তচক্ষু নিক্ষেপ করে হঠাৎ থাপ্পড় মারার জন্য হাত তুলতেই পিছন থেকে মাহাবীর বলল, কিরে, কি হয়েছে আয়মান? তোরা ঠিক আছিস? আয়মান চোয়াল শক্ত করে হাত নামিয়ে ফেলল। নন্দিনী দুগালে হাত রেখে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে রইল। আয়মান শক্ত গলায় বলল, কিছু হয়নি, নন্দিনী ঝিনুক খুঁজতে সাগরে নেমেছে। মাহাবীর আর পূরবীর বিশ্বাস হল না, কারণ ওদের দুজনের চোখ মুখের ভঙ্গিমা অন্য কথা বলছে। ও ঝিনুক খুঁজতে নামলে তুই আবার পানিতে নামলি যে? সাঁতার জানে না তো, তাই দূরে গিয়ে হাবুডুবু খাচ্ছিল, এই জন্যেই। ও আচ্ছা, তাই বল। আচ্ছা, ঝিনুক তোলা হলে দুজনেই মুখে আয়। আয়মান চোয়াল শক্ত করে বলল, ঝিনুকের জন্য নেমেছ তাই না? নন্দিনী কথা বলতে পারল না। সে তো সুইসাইড করতে ঝাঁপ দিয়েছে। কি হলো বলো? হ্যাঁ ঠিক আছে, ঝিনুক তোলো, কত ঝিনুক তুলতে পারো তোলো, আমিও দেখি। নন্দিনী পানির মধ্যে দাঁড়িয়ে রইল। আয়মান কড়া একটা ধমক দিতেই নন্দিনী ডুব দিল। মুহূর্তের বাদেই নন্দিনী পানি খেয়ে কাশতে কাশতে কয়েকটা ঝিনুক তুলে আনল। আয়মান রক্তচক্ষু নিক্ষেপ করে তাকিয়ে রইল। তা দেখে নন্দিনী আবারও ডুব দিয়ে বেশ কতকগুলো ঝিনুক তুলল। আয়মান নির্বিকার হয়ে নন্দিনীর তামাশা দেখছে। আজ সেও দেখবে এই মেয়ে কত ডুবাতে পারে ডুবাক। সুইসাইড করার বেশি শখ, তাই না? এটাই তার পানিশমেন্ট। নন্দিনীও বুঝতে পেরেছে আয়মান ঝিনুক তোলা দিয়ে তাকে পানিশমেন্ট দিচ্ছে। পূরবী বলল, নন্দিনী উঠে আসো, ঠান্ডা লেগে যাবে তো। আয়মান শক্ত গলায় বলল, আর ঝিনুক লাগবে না। নন্দিনী ভয়ে ভয়ে উঠে এলো। পূরবী ঝিনুকগুলো নিয়ে গেল কাজিনদের মাধ্যমে। ঝিনুক ভাঙতেই বেশ কতকগুলো মুক্ত বেরিয়ে এলো। নন্দিনী অন্ধকারের মধ্যে একপাশে দাঁড়িয়ে রইল। পানিতে ভেজার কারণে তার শরীরের সবকিছু স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আয়মান তপ্তশ্বাস ফেলে তার শার্ট খুলে আগুনে শুকিয়ে নন্দিনীর হাতে দিয়ে বলল, এটা দ্রুত পরে মাও, আমরা ফিরব, সময় নেই।
আপনার শার্ট আমি কেন পরব? তো শরীরের গোপন ড্রেসগুলো মানুষকে দেখাতে মজা লাগবে? বলেই আয়মান শার্ট ছুঁড়ে মারল নন্দিনীর মুখে। আয়মান কিভাবে বলবে যে ওই মেন্টাল মেয়ে তোমার সব গোপন বস্ত্রগুলোর ফিতা দেখা যাচ্ছে জর্জেটের গাউনটার উপর দিয়ে? মানুষ কালার মিলিয়ে পরে, আর মেন্টাল মেয়ে অরেঞ্জ কালারের সাথে হোয়াইট কালার পরে এসেছে। ভেজা অবস্থায় রিসর্টে ফিরলেই তো সবার চোখে পড়বে, ইভেন এখনো দেখা যাচ্ছে। নন্দিনী দোনমনো করে কোনো রকম গায়ে দিল। আয়মানের কেমন একটা পুরুষালী গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, পড়তে হবে। শার্টটা গায়ে জড়াতেই আয়মান আচমকা হ্যাচকা টান দিয়ে নন্দিনীকে নিয়ে রিসর্টে ফিরল। মাহাবীররা অনেক বাধা দিল, লাভ হলো না। আয়মান আর কারো কোনো কথাই কানে তুলল না। অনেক হয়েছে বিকেল থেকে, এই মেন্টাল মেয়েটাকে তো সে দেখে নেবে আজকের কৃতকর্মের জন্য। হোটেলের কাছাকাছি আসতেই আয়মান নন্দিনীকে ছুঁড়ে মারল। নন্দিনী মাটিতে পড়ে আহ করে উঠল। আয়মান ক্ষুব্ধ গলায় বলল, মাহাবীরকে চেনো? না। তো এত মেশামেশি কিসের? কই মিশলাম? মাহাবীর কে জানো? না। স্বরাষ্ট্রমন্ত্রী মাহবুবুর রহমান খানের একমাত্র ছেলে। তাতে আমার কি? তোমার মায়ের প্রতিদ্বন্দ্বী। আমার তো প্রতিদ্বন্দ্বী না। এই মেয়ে এবার কষিয়ে দুটো থাপ্পড় গালের মধ্যে পড়বে, যেন এক সপ্তাহ সেন্সলেস থাকো। আজ সীমাহীন জ্বালিয়েছ। এখানে আমার কি দোষ? মাহাবীরের পরিবারের সাথে তোমার মায়ের দ্বন্দ্ব আছে। ওরা তোমাকে চিনে ফেলেছে প্রথম দেখায়, কারণ ওরা তোমার মাকে সবসময়ই ফলো করে ক্ষতি করার জন্য। এজন্যই ওরা আমাদেরকে আসতে দিতে চাইছে না, বারবার থাকতে বলছে তোমার কোনো একটা ক্ষতি করার জন্য। আমার ক্ষতি করে কেন? এই গাধা মেয়ে, তুমি যে বার কয়েক কনস্পায়ারের শিকার হয়েছ মনে নেই? আছে। মাহাবীরের পরিবারের কনস্পায়ার ছিল, সাথে আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ তোমার মায়ের শত্রুর। কিন্তু মাহাবীর তো খুব সহজ সরল আর ভদ্র। আপনি যেমনটা বলছেন তেমন কিছু মনেই হয়নি। মাহাবীর সহজ সরল আর ভদ্র, তাই না? তাই তো মনে হচ্ছে। দেখতে ভদ্র মনে হলেও সে একটা সন্ত্রাস। দিন দুপুরে রোডের উপর মানুষকে খুর দিয়ে পিঠে এঁকে জবাইও করে দিবে। ওরা যে কোনো সময় তোমার ক্ষতি করে ফেলতে পারে। এদের বিশ্বাস নেই। সাপকে বিশ্বাস করলেও এদেরকে বিশ্বাস করা যায় না। এরা খুব সহজে মানুষের সাথে মিশে যায়। বোঝার উপক্রমও নেই যে একটা বড়সড় সন্ত্রাসী, যেমনটা তুমিও বুঝতে পারোনি। ওরা খুব সহজ সরলভাবে শত্রুদের সাথে মিশে গিয়ে পেটের কথা বের করে আনে, আর সুযোগ বুঝে রূপ বদলে সাপের মতো ছোবল মারে। নন্দিনী কেঁপে উঠল। ও না, আপনার বন্ধু? একই এরিয়ার আমরা, তাই বন্ধু। আর বন্ধু হলেও আমার সাথে মাহাবীরের কোনো শত্রুতামি নেই, তোমার মায়ের আছে। আমি শিওর মাহাবীর কোনো একটা বড় ষড়যন্ত্র করবেই তোমার জন্য। কেন? আমি তাকে কি করলাম? সে তোমাকে পছন্দ করেছে। আয়মান আর নন্দিনী ফিরে যেতেই মাহাবীর ফুঁসে উঠে আগুনের কাঠ কয়লার মধ্যে লাথি মারল। কি হয়েছে ভাইয়া? শিকারি পাখিটা উড়াল দিয়েছে চোখের সামনে থেকে, অথচ কিছু করতে পারলাম না। মানে বুঝতে পারছিস না? না, নাহিদা সিকদারের মেয়ে আছে সেটা জানি, পেপারে মেয়ের ছবি দিয়েছে, কিন্তু সেটার সাথে বর্তমানের ছবির মিল নেই। মহিলার যে এত সুন্দর একটা মেয়ে আছে, আগে কেন বলিসনি? আমরা তো আজ সরাসরি প্রথম দেখলাম ভাইয়া। মেয়েটাকে যে কোনো মূল্যে আমার চাইই চাই। ভাইয়া, তোমার বন্ধুকেও আমার খুব পছন্দ হয়েছে তো। তবে আমি ধারণা করছি ওদের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু ওরা বন্ধু বলে দাবি করছে নিজেদের। আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া। মাহাবীর আচমকা পূর্বীকে কষিয়ে একটা থাপ্পড় দিয়ে বলল, এখন বলিস কেন? আগে বললে কি করতে? কাজে এনে দুজোড়া বিয়ে হতো এখানে। ওরা রিসর্টে ফিরে গেছে ভাইয়া। কোন রিসর্টে উঠেছে জানিস? সেটা জিজ্ঞেস করিনি। মাহাবীর পূরবীর গলা চেপে ধরে বলল, তাহলে এতক্ষণ বান্ধবী পাতালি কেন? কে জানতো তোমার ওই বন্ধু নন্দিনীকে নিয়ে যাবে চালাকি করে? আমি তো সব কথা জানার চেষ্টা করছিলাম। মাহাবীর পূরবীর গলা ছেড়ে দিয়ে কাকে যেন ফোন করল। যেইভাবেই হোক ওই নাহিদা সিকদারের মেয়েকে তার চাইই চাই। এত সুন্দর পরীর মতো একটা মেয়ে, অথচ আজ দেখল। মাহাবীর তপ্তশ্বাস ফেলে রিসর্টের দিকে এগিয়ে গেল। সিদ্ধান্ত নিল আজই জোর করে বিয়ে করবে নন্দিনীকে।
সাথে পূরবীর সাথে আয়মানকে। আর আয়মান যদি না মানে, বাধা দেয় তাদের বিয়েতে, তাহলে তাকে সমুদ্রের বালির নিচে সমাধি দিবে। আজই তার লাস্ট দিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।